গ্লোবাল বাংলাদেশ এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানেন যে বাংলাদেশি যারা এবং সারা পৃথিবীতে তারা বাংলাদেশি হিসেবে না, একজন গ্লোবাল সিটিজেন হিসেবে সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করছে, এমনভাবে যে ওই নির্দিষ্ট দেশে সে তার জ্ঞানের দ্বারা, সে তার ওয়েলথের দ্বারা নানাভাবে কোনো না কোনোভাবে ওই জাতিকে সমৃদ্ধ করছে। এমন একজন মানুষ আজকে আমাদের সাথেও আছেন। আছে গ্লোবাল বাংলাদেশের অতিথি মাহিন মতিন নামে আমি চিনি, তার কিতাবি নাম হচ্ছে আব্দুল মতিন শেখ মাহিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহিন মতিনের সাথে আমার পরিচয়, ধরেন আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সো আমাদের সময় অর্থাৎ 2000 সেই 6-7 সেশন, তারপরে 2009 থেকেই আপনার কাজ। আপনি আজকে তার সম্পর্কে যদি আমি একটু ছোট্ট করে বলি, জাপানে তিনি সেই সময়ে স্কলারশিপ নিয়ে জাপানে চলে যান তার কিছু পরপরই, আমরা যখন টেলিভিশন শুরু করি। তো জাপানে এই মুহূর্তে তার প্রায় 600 স্কুলের সাথে কন্ট্যাক্ট, যাদের খাতা তারা এখানে বসে দেখে দেন ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে। প্রায় 5 লক্ষ শিক্ষার্থীকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন জাপানের। বাংলাদেশের মানুষ যতটা তাকে না চিনে, জাপানে ঠিক ততটা তার উল্টো। তাই সে খুব কম সময় বাংলাদেশে থাকে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন বাংলাদেশে, মানে ওই দেশে থেকে গেলেন না বা সিটিজেনশিপ নিলেন না। তিনি বললেন যে আমি বেড়াতে যেতেই ভালোবাসি এবং এই দেশটাকে ভালোবাসি বলেই আমি ছাড়তে পারি না। মাহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি ছোট্ট করে বলেন, আপনি সেই চাঁদপুরের হাইমচর থেকে জাপান, আপনার জার্নিটা যদি ছোট্ট করে একটু মানুষের সামনে তুলে ধরেন যে কিভাবে সম্ভব হলো। ফারাবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তা আসলে আমার এটার পিছনে একটি ছোট গল্প রয়েছে। চাঁদপুর হাইমচর থেকে কিভাবে আমি জাপান, এর মধ্যে আরও অনেক ছোট অনেক ধরনের স্ট্রাগল ছিল, গল্প ছিল। তো একটি বিষয় আমি বলবো আপনাকে, সেটা হচ্ছে গিয়ে আমি আমার স্কুল থেকে, আমার স্কুল হচ্ছে চাঁদপুরের হাইমচর, আমার স্কুলের নাম হচ্ছে গ্যান্ডামারা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, তো আমি আমার স্কুল থেকে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, আমি ভর্তি হওয়ার পরে আমি 6-7 ব্যাচে যখন আমি ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কিন্তু রোল নাম্বার ছিল 7। আমি মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, মানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, অত ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট অত খারাপও ছিলাম না, মিডিয়াম ছিলাম। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার যারা ভালো ফ্রেন্ডরা ছিল, রোল নাম্বার 1, 2, 3, 4, 5 আরও ভালো ভালো স্টুডেন্ট ছিল, অনেকেই হচ্ছে কি এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে হয়, প্রিপারেশন নিতে হয়, এটার জন্য আসলে অনেকে ঢাকা আসতে পারে না বা এই কোচিংটা নিতে পারে না, কারণ হচ্ছে তার এখানে ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন হয়, অনেক কিছু প্রয়োজন হয়। তো যেখানে আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি বা গ্রামে পড়াশোনা করছি, আমাদের তো আসলে ফ্যামিলির একটা এরকম বড় কস্ট মানে স্পেন্ড করার মতো আমাদের আসলে ওই ধরনের সাপোর্ট নেই। এনিওয়ে, সো আমি ভর্তি হওয়ার পরে আমার মনের মধ্যে একটি জিনিস কাজ করলো যে যারা ভালো স্টুডেন্ট রয়েছে, মানে যদি আমি 7 হয়ে এত আমি সাকসেসফুল হয়ে থাকি, তাহলে বাকি যারা রয়েছে তারা তো অনেক ভালো করার কথা ছিল, তাই না? তো আমার একটা ইচ্ছে হলো যে আমি তাদের জন্য কিছু একটা করব। তো আমি এই প্রেক্ষিতে 2009 সালে আমি একটা প্রজেক্ট শুরু করি। প্রজেক্টের নাম হচ্ছে এডুকেশন। এটা হচ্ছে গিয়ে যে আমার গ্রামে একটা ছোট অফিস নিয়ে 300 টাকার একটা রেন্টাল, একটা ছোট রুম নিয়ে আমি 6-7টা পুরাতন ল্যাপটপ দিয়ে আমি এই যে কোচিংয়ে যারা পড়ায় অ্যাডমিশন টেস্টে, 2009 মানে সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে? আমি তখন অলমোস্ট থার্ড ইয়ারে পড়ি। তখন এই যে আপনার যে কোচিংয়ে যারা পড়ায় ভালো টিচার, যেমন কুতুবী জাহান, এরকম ভালো ভালো যারা টিচার পড়াতেন, তো এদের লেকচারগুলো আমি ডিভিডি করি, শ্যুট করি। তো এর উদ্দেশ্য ছিল, কারণ আমাদের হাইমচরে তখনও পর্যন্ত ইন্টারনেট নেই এবং হচ্ছে 2009 সালে অত ইন্টারনেটও নেই, এবং আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রিসিটিও একটা বড় প্রবলেম ছিল তখন। তা আমি এই কন্টেন্টসগুলোকে, এই শ্যুটগুলো, এই টিচারদের লেকচারগুলোকে ডিভিডি করে, সিডি করে আমি ল্যাপটপের মাধ্যমে আমি 35 জন স্টুডেন্টকে পড়ানো শুরু করলাম যে অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন কীভাবে নেওয়া যায়। তা আমার একটা উদ্দেশ্য ছিল যে মানে যেহেতু তারা ঢাকায় এসে এই সুযোগটা পাচ্ছে না, সেহেতু তারা যেন এলাকায় বসেই এই সুযোগটা পায় যে কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি কোচিং এর প্রিপারেশন নিতে হয়। তো আমার উদ্দেশ্য ছিল সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অ্যাটলিস্ট তারা এই প্রিপারেশনটা নিয়ে তারা চাঁদপুর গভর্নমেন্ট কলেজ হোক বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হোক, অ্যাটলিস্ট তারা একটা জিনিস পাবে, ভিডিও লার্নিং। জি, ভিডিও লার্নিং। আর প্রতি বৃহস্পতিবার শুক্রবার আমি চলে যেতাম ওইখানে চাঁদপুরে। আমি কিছু ভলেন্টিয়ার ইনক্লুড করছি আমার সাথে, তো ওদেরকে নিয়ে আমি যেতাম, গিয়ে ওদেরকে শুক্র শনিবার আমি আবার কিছু প্রবলেম সলভিং কিছু সেশন নিতাম, এবং বাকি 5 দিন তারা এই ডিভিডির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, হেডফোন দিয়ে তারা এই লেসনগুলো প্রিপারেশন নিত। তো এইভাবে আমার এই প্রজেক্টটা শুরু। এটার নাম এডুকেশন।
এবং এই প্রজেক্টটা আমি 2009 সালে করি, 10 সালে করি। তো এইভাবে শুরু হওয়ার পরে প্রথম বছর 2010-এ যখন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, এইভাবে পরে আমার হাইমচর থেকে একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আচ্ছা, ওকে। তো মজার বিষয় হচ্ছে গিয়ে যে 50 ইয়ার্স বা 45 ইয়ার্সে আমি প্রথম ওই স্কুল থেকে বা ওই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। বাট এই যে ডিবিডি ছোট্ট একটা ইনোভেশনের মাধ্যমে কিন্তু চেষ্টায় আরেকজন ভর্তি হলো। ওকে। তো আসলে এটা হওয়ার পরে এটা একটা মিরাক্কেল হলো, এটা অনেক নিউজ পেপারে আসলো। তারপর হচ্ছে তখন মোটামুটি এটা একটা হিট প্রজেক্ট, এবং আমরা 2011 সালে এটা মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ইন দ্য মিন টাইম দুজন জাপানিজ আমার সাথে জয়েন করে এই প্রজেক্টে। ওদের নাম হচ্ছে সাইশু হাতসুশি এবং মিওয়া কাইটু। তারা আমার সাথে জয়েন করে, আমরা তিনজন মিলেই কিন্তু এই প্রজেক্টটা শুরু করি। আচ্ছা। 2010-এ আমরা এটা নিজেরা আবার করি, এবং 2011 সালে আমরা এটা ব্যাপকভাবে আর 2-3টা জায়গায় আমরা এটা করার পরে আরও কিছু স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় চান্স পেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে 2011 সালে আমি আমার যে পার্টনার সাইশু হাতসুশি ও মিলে আমরা জাপানে একটা সেমিনারে যাই। তখন আমরা একটা বই পাবলিশ করি। আমরা জাপান আপনাকে ইনভাইট করে? জি, ইনভাইট করে। এইটার কারণে, মানে এটার কারণে? আচ্ছা, 2011-এ এটার কারণে ইনভাইট করে, এবং আমরা জাপানে যাই, এবং আমরা ওই টাইমে একটা পাবলিকেশন কোম্পানি আমাদের ইন্টারভিউ ভিত্তিক একটা বই পাবলিশ করে। মজার বিষয় হচ্ছে একটা মিরাকেল হয়েছে, এই বইটা পাবলিশ করার পরে উইথিন 1 ইয়ারের মধ্যে এই বইটা জাপানে বেস্ট সেলিং বই হয়, 48,000 কপি সোল্ড আউট হয়। ওয়াও। তারপরে আমাদেরকে টোকিও ইউনিভার্সিটি, কিউটি ইউনিভার্সিটি ইমেল করে যে তারা এটার উপর একটা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন স্টাডি করতে চায়, যে 1000 স্টুডেন্টকে এই ডিবিডি, লেকচার শিট এবং হচ্ছে সলভিং ক্লাস দিবে। 1000 স্টুডেন্টকে কিছুই দিবে না, শুধু লেকচার শিট মানে দিবে। এখন আমরা যে টার্মটা শুনি যে মানে এডটেক, এডুকেশন টেকনোলজি নিয়ে যেভাবে কাজ হয়, এই যে অনলাইনে ক্লাস নেয়া, সেইটা আপনি ওইভাবে শুরু করছিলেন, এবং এইটাই একটা কেস স্টাডি যে বাংলাদেশের মতো একটা দেশে এইভাবে তারা শুরু করছে, তাই তো? ব্যাপারটা ইউনিক ছিল। জি, এটার একটা কাহিনী আছে। কারণ হচ্ছে ধরেন গ্রামের যারা হতদরিদ্র স্টুডেন্ট বা ধরেন আন্ডার প্রিভিলেজড, এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এই যে কোচিংটা করার জন্য যে প্রিপারেশনটা এটা নিতে পারে না, এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি যখন ঢাকা আসছি, আমার মনে আছে আমি একটা টিউশনের জন্য অনেকের পিছনে ঘুরছি, এবং লাস্টে আমি একটা টিউশনি করছি 300 টাকা। আচ্ছা, 300 টাকার টিউশন দিয়ে আমি শুরু করছি, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এই টিউশনির পরে, এবং আমি শেষে কিন্তু 30,000 টাকার টিউশনি করছি আমি। আচ্ছা, কিন্তু আমি 300 টাকা দিয়ে টিউশনি করছি। তো এই যে একটা, জি, এই যে আমার একটা সিম্পিতি, যে একটা জিনিস কাজ করলো, যে এরকম অনেক প্রিভিলেজ যারা স্টুডেন্ট আছে, যারা ধরে আন্ডার প্রিভিলেজড এলাকা, মানে গ্রামে থাকে, আমার হাইমচর না, অন্য প্রত্যন্ত অঞ্চলে, এদের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে এরা এই প্রিপারেশনটা নেওয়ার জন্য যে মোটিভেশনাল বা কনফিডেন্স, যা ধরেন এই যে প্রিপারেশনের যে একটা মানে একটা টেনিওরের মধ্যে যে তাকে একটা মানে এক্সপেন্ডিচার আছে, এটা আসলে তাদের জন্য সম্ভব না। তো এই প্রেক্ষিতে কিন্তু আমি প্রজেক্টটা শুরু করি। আপনি জেনে খুশি হবেন, আপনি আমার অফিসে গিয়েছিলেন এবং আমি আপনাকে দেখালাম প্র্যাকটিক্যালি যে আমার এই প্রজেক্ট থেকে এই পর্যন্ত আমি প্রায় এই 16 বছরে আমি 10,000 স্টুডেন্টকে সাপোর্ট দিয়েছি পুরোপুরি বিনামূল্যে, মানে ইউনিভার্সিটি ভর্তির জন্য। জি, এবং হচ্ছে এর মধ্যে আমার 350 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এবং তার মধ্যে 276 জন অলরেডি আমাদের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হয়ে বের হয়েছে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় আমাদের 1600 মতো স্টুডেন্ট আপনার গ্র্যাজুয়েশন করছে। এবং এটা হচ্ছে আমরা এটা ফ্রি অফ কস্ট, বিনামূল্যেই ওরা আপনার কাছ থেকে সাপোর্টটা পেয়েছে। জি, বিনামূল্য থেকে সাপোর্টটা পাচ্ছে। এখনো আমরা চালাচ্ছি, বাট এখন অফলাইন না, এখন আমরা এটা অনলাইন মোডে, ব্যাকবোন স্কুল নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং এছাড়া আমরা আমাদের কোম্পানি সিএসআর থেকে আমরা বিভিন্ন সময় এদেরকে স্কলারশিপ দিয়ে থাকি। যেমন একটা স্কলারশিপ আপনাকে আমি বলছিলাম যে আমরা 8,000 টাকা করে আমরা প্রায় এটা 4 বছরের জন্য আমরা এরকম 5-6 স্টুডেন্টকে আমরা সাপোর্টটা দিই, যারা ভালো করে বিশ্ববিদ্যালয়ে বাট খুবই দরিদ্র, এবং যাদের সাপোর্ট দরকার তাদেরকে আমরা সাপোর্টটা দিয়ে থাকি। আমার কিছু সাপোর্ট বিভিন্ন সময় বিভিন্ন কর্পোরেট থেকে এসে থাকে। আমার যে কোম্পানির প্রফিট থাকে, সেই প্রফিট থেকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমি এখানে ব্যয় করি। তো এইভাবে আসলে আমার এই জাপানের সাথে আপনার রিলেশনটা, তারপরে আপনাকে ওরা ডাকা শুরু করলো ওদের ইউনিভার্সিটিগুলোতে লেকচার দেওয়ার জন্য, মানে এই জিনিসটা আসলে কি, মানে কি সেখানে ওদের সাথে কিভাবে এই বন্ডিংটা তৈরি হলো? জাপানে যখন আসলে আমরা প্রজেক্টটা করি, যখন বইটা পাবলিশ হয়, এবং পাবলিশ হওয়ার যেটা বললাম বইটা ভাইরাল হয়, এই ভাইরাল হওয়ার পরে বইটার নাম ছিল মাই, মানে এটা হচ্ছে ডু ইট গো হেড। তো পাবলিশ হওয়ার পরে প্রচুর ব্যাপক সাড়া পড়ে, এবং আমি তখন 2012-এ আমি জাপানে মম্বসী স্কলারশিপ নিয়ে পড়তে যাই, এবং তখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল, কলেজ আমাকে ইনভাইট করা শুরু করে যে প্রজেক্টটার গল্পটা শোনার জন্য। আসলে আমি আপনাকে যেভাবে বলছিলাম যে এটা 2 মিনিটে 3 মিনিটে বলা সম্ভব না, আসলে যেটা একটা বড় কাহিনী আছে, যে আমি কিভাবে গ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এরপর আমি কিভাবে তাদেরকে সাপোর্ট দিলাম, এবং আর্থসামাজিক প্রেক্ষাপট। অনেক স্টুডেন্ট আছে যাদের বিদ্যুৎ নেই, যেমন আমার বাড়িতে কিন্তু 2012 পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না। আমি কিন্তু ওই যে মানে হারিকেন বা কপির সামনে, যেটাকে আমরা বলি ল্যাম্পের সামনে পড়াশোনা করছি,
আমি নিজেও স্কুল কলেজ শেষ করছি ওইখানে। তো এই যে একটা এদের যে একটা পিরিয়ড থাকে, যে সাপোর্ট, এদের যে সাপোর্টটা দরকার, আমার কাছে মনে হলো যে আমি যেহেতু শিক্ষক নিতে পারবো না, কিন্তু আমি শিক্ষকের বাণী নিতে পারবো, সেটা ডিভিডি হোয়াট এভার ফরম্যাট হোক, ডিভিডি হোক, সিডি হোক বা রোমে হোক। তো আমি ওই ইন্টেনশন থেকে এটা প্রজেক্টটা শুরু করি। তো এটা যখন এই গল্পটা আসলে জাপানিরা খুব মানে ফিল করছে যে না, এটার একটা বিশাল একটা আছে, এটার ভাব আছে, অর্থ আছে। এরপরে জাপানে আমাকে ইনভাইট করা শুরু করলো, বিভিন্ন স্কুল কলেজে আমি বিভিন্ন সময় মোটিভেশন স্পিকার প্রেজেন্টেশন দেওয়া শুরু করলাম। এই শুরু করার পরে আমি যখন জাপানে পড়াশোনা করি, আমার প্রফেসর আমাকে বলল, তুমি তোমার বিজনেস মাইন্ডসেটও ভালো, তুমি কোম্পানি করো। তখন আমি 2013-এ আমি ব্যাকবোন লিমিটেড, যেটা চেয়ারম্যান, আমি এটা প্রতিষ্ঠা করি। এখন আপনার জাপানে কীরকম? আপনি প্রায়ই সেই দেশে থাকেন এবং আপনি পুরো জাপানি ল্যাঙ্গুয়েজ তো পুরোপুরি আপনি পারেন? জি, মোটামুটি পারি। জি। আচ্ছা, তো সেই জায়গায় জাপানের সাথে এখন আপনার সম্পর্কটা কীরকম? আচ্ছা, জাপানের সাথে আমার আসলে এই প্রজেক্ট শুরু হওয়ার পরে আমি এই প্রজেক্টটা এখনো সিএসআর আন্ডারে চালাচ্ছি। আমি বললাম আপনাকে যে ফ্রি অফ কস্টে এবছর আমার 300 স্টুডেন্ট আছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। এছাড়া আমি ব্যাকবোন লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করি 2013-এ, এবং এটার আমার কয়েকটি বিজনেস আছে জাপানের সাথে। মূলত হচ্ছে আমার কয়েকটি কাজ আছে, কয়েকটি প্রজেক্ট আছে। একটি প্রজেক্টের নাম হচ্ছে যেমন জাপানি বাচ্চাদের ইংলিশ হোমওয়ার্ক চেক করা। 2017 সালে আমরা একটি জাপানিজ কোম্পানি কেরিংকানের সাথে, ওদের সাথে আমরা শুরু করি, এবং এটার মেইন কাজ হচ্ছে আমি টিউটরটা আসলে প্রোভাইড করি। আমার টিউটর প্ল্যাটফর্ম আছে, ব্যাকবোন টিউটর। এই টিউটর প্ল্যাটফর্মের মাধ্যমে জাপানি বাচ্চারা যে ইংলিশ হোমওয়ার্ক সাবমিট করে, এই হোমওয়ার্কটা আমরা বাংলাদেশ থেকে চেক করে দিই অনলাইনে। তো এটা হচ্ছে আমরা হোমওয়ার্কটা দেখে কারেকশন করে আমরা একটা ফিডব্যাক দিই। মেইন কাজটা হচ্ছে আসলে স্টুডেন্টকে মোটিভেট করা, ফিডব্যাক দেওয়া। তো আপনি জেনে খুশি হবেন, এই 2016 সালে শুরু হওয়া পাইলটিং শুরু হওয়া 2019 সালে গিয়ে এটা ব্যাপকভাবে জাপানে এটা হয়, মানে খুব মানে পপুলার হয়। এবং 2000 এই পর্যন্ত আমরা 2025-26 পর্যন্ত আমরা অলরেডি প্রায় 5 লক্ষাধিক বেশি স্টুডেন্টকে আমরা এই সার্ভিসটা দিয়েছি জাপানে। এই মুহূর্তে আমাদের প্রায় 76,000 স্টুডেন্ট আছে 584টা স্কুলে। এছাড়া আমরা আরেকটা প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করছি জাপান স্কুলে, সেটার নাম হচ্ছে চেকমি। এটা হচ্ছে এআই বেস একটা অ্যাপ, এটা আমাদের টিম ডেভেলপ করছে, যেটা হচ্ছে জাপানি কেরিংকান কোম্পানি এটা চালাচ্ছে। সেটা হচ্ছে কি যে জাপানি বাচ্চারা তার এআইয়ের মাধ্যমে ইংলিশ স্পিকিং এবং ইংলিশ রাইটিংটা সে মানে তার লেখাটা একুরেট কিনা, স্পিকিংটা একুরেট কিনা, এটা সাথে সাথে সেটা দেখতে পারে, সলভ করতে পারে। এটাও বেশ কিছু স্কুল এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ড কি বাংলাদেশিরা কাজ করে আপনার ওখানে? না, টিউটর হচ্ছে বাংলাদেশি, আচ্ছা, আর স্কুল হচ্ছে জাপান, স্টুডেন্ট হচ্ছে জাপানিজরা। সো আমরা টিউটরটা সাপ্লাই দিই, এবং টিউটর হচ্ছে গিয়ে যারা আমার এখানে আইএলটিএস 7.5 বা 8 পাওয়া, এদেরকে আমরা হায়ার করি, রিক্রুট করি, এদের মাধ্যমে হচ্ছে আমরা কারেকশনটা করাই। আমাদের টিউটররা আপনি জেনে খুশি হবেন, দেখা গেছে মেডিকেল স্টুডেন্ট কিন্তু মাসে এরকম হয় 70-80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে বাসায় বসে। খুলনাতে আমার একটা মেয়ে আছে, কুমিল্লাতে একজন ডাক্তার আছে, সে 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে শুধুমাত্র খাতা দেখে। আচ্ছা, তো এটার জন্য আমরা 2বার বেসিসের বেস্ট আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেয়েছিলাম। 2020 এবং 2021-এ আমরা 2বার বেসিস বেস্ট আউটসোর্সিং কোম্পানি অ্যাওয়ার্ড পাই। আচ্ছা, এছাড়া আমাদের আসলে জাপানের সাথে অনেক কাজ রয়েছে, যেমন আমরা কেশিওর সাথে, যে ওয়াচ কোম্পানি কেশিওর সাথে আমরা কেশিওর অর্থায়নে 2016 থেকে আমরা 20 সাল পর্যন্ত আমরা প্রায় 12,000 ম্যাথ টিচারকে, যারা হাই স্কুলে পড়ায় ম্যাথমেটিশিয়ান, এদেরকে আমরা যে টেকনোলজির মাধ্যমে কীভাবে ম্যাথ শিখতে পারে, আমরা এই ধরনের ট্রেনিং প্রোভাইড করছি। মানে এটা ক্যাশিওর অর্থায়নে, এটার নাম ছিল যে হাউ টু বি এ ক্লাস উইথ ম্যাথমেটিশিয়ান উইথ টেকনোলজি। ইন্টারেস্টিং। তো এটা আমরা প্রায় 5 বছর আমরা 12,000 ম্যাথ টিচারকে সারা বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টের টিচারদেরকে আমরা ঢাকায় এনে, গুলশান 1 নম্বরে এনে আমরা এই ট্রেনিংটা আমরা করেছিলাম 2016 থেকে 20 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো অনেক গল্প শুনবো, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেখানে অনেক সুযোগ আছে, বাংলাদেশিদের জন্য জাপানে অনেক সুযোগ আছে, এবং আপনি সেটা জানেন, এক্সপ্লোর করেন, এবং আমাদের কিছু লুফলস আছে, আমাদের কিছু দিক আছে যেগুলোকে একটু ডেভেলপ করলে হয়তো আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি, সেগুলো নিয়ে শুনবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি এই গল্প নিয়ে একটু পর। গ্লোবাল বাংলাদেশে আমাদের আজকের অতিথি মাহিন মতিন, তিনি চেয়ারম্যান এবং এমডি ব্যাকবোন লিমিটেড, এবং তিনি একজন গ্লোবাল সিটিজেন। আমরা বলি যে আপনি জাপানের যে গল্প আমাদেরকে শোনালেন, জাপানের বাইরেও আমি জানি যে আপনার আরও অন্তত 24টা দেশের সাথে এই ধরনের বিজনেস আপনি এখানে বসে করে যাচ্ছেন, একটু বলবেন আমাদেরকে? জি, থ্যাংক ইউ ভাইয়া। আমার আসলে জাপান ছাড়া যেমন আমাদের ইংলিশ প্রোগ্রামটা, যেটা হচ্ছে আমরা যে ইংলিশের খাতা দেখা বা হোমওয়ার্ক দেখা, অথবা তাদের যে
ইংলিশ শেখানো, বিশেষ করে রাইটিংটা, এটাতে আমরা বেশি ভালো। এবং আমরা রিসেন্টলি হচ্ছে এবছর আমরা আমরা সাউথ কোরিয়াতে একটি প্রোডাক্ট লঞ্চ করছি, সেটা হচ্ছে নাম হচ্ছে হ্যালো ইংলিশ কোচ। এই হ্যালো ইংলিশের কোচের হচ্ছে গিয়ে এটা গেমিফাইড একটা অ্যাপ। এই গেমিফিকেশনের মাধ্যমে বাচ্চারা ফোনেটিক্স, ইংলিশ এবং রাইটিং অন্যান্য সব কিছু প্র্যাকটিস করতে পারে এআইয়ের মাধ্যমে। তো আমরা এটা লঞ্চ করছি এখন। আমাদের এই মুহূর্তে মাত্র 15টা স্কুল আমাদের ক্লায়েন্ট সাউথ কোরিয়াতে। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমরা নিজস্ব প্রোডাক্ট আমরা কোরিয়ান একটা কোম্পানির সাথে পার্টনারশিপে লঞ্চ করেছি। আচ্ছা, এছাড়া আমাদের প্ল্যান আছে এই প্রোডাক্টটাকে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য দেশে লঞ্চ করা গ্র্যাজুয়ালি। এছাড়া আমরা এখন মিডল ইস্টে কাজ করতেছি, আমরা আমাদের সুইজারল্যান্ড, জার্মানি এবং হচ্ছে ইউরোপের কিছু কান্ট্রিতে আমাদের ক্লায়েন্ট রয়েছে। তো আমি বলছিলাম যে আমরা এই আউটসোর্সিং অবদানের জন্য 2বার টপ রেমিটেন্স আনার হিসাবে আমরা 2বার বেস্ট আউটসোর্সিং কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। রেমিটেন্স কিভাবে মানে আয় করেছেন? এই যে আমাদের এই যে ইংলিশ খাতা দেখা, বিভিন্ন এডুটেক প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার তৈরি করা, তারপর হচ্ছে গিয়ে এলএমএস তৈরি করা, ইআরপি তৈরি করা, এই যে সফটওয়্যার রিলেটেড এবং হচ্ছে খাতা দেখার যে কাজটা, এগুলো মিলে আমি যে রেমিটেন্স আর্ন করছি, এই রেমিটেন্স আর্নের কন্ট্রিবিউশন হিসাবে বেসিস আমাকে 2020 এবং 2021 2 বছর আমাকে বেস্ট আউটসোর্সিং কোম্পানি, ব্যাকবোনকে 2বার বেস্ট আউটসোর্সিং কোম্পানি হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করে। আচ্ছা আচ্ছা, এখন এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের কার্যক্রম কি? হ্যাঁ, আপনি হয়তোবা জানবেন যে ব্যাকবোন অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং এর মধ্যে যেমন একটু বলে নেই যে ব্যাকবোন আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে তাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। বিশেষ করে 2014-এ আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সায়েন্স নামে একটি প্রকল্প আমরা করছিলাম, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা এডিবির সাথে আমরা কাজ করি। আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে এডিবির সাথে, এডিবি ফান্ডেড একটা প্রজেক্ট করছি ডিপির সাথে, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশনের সাথে, যে ক্লাসরুমে কিভাবে সাবমিটিভ থেকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা যায়। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা কাজ করেছি, আমরা জাইকার সাথে এখন আমাদের একটা প্রজেক্ট চলমান রয়েছে, যেখানে হচ্ছে আমরা যে ইটিজিটা যে টিচার্স গাইড, এই গাইডটা আসলে বই আকারে দেওয়া হয়, কিন্তু আমরা এটাকে ডিজিটালাইজ করে দিচ্ছি, যেখানে হচ্ছে টিচাররা ক্লাস নেওয়ার আগে এই ক্লাসটা দেখে নেবে, 4-5 মিনিটের ক্লাস, যে দেখে তারা প্রিপারেশন নিয়ে ক্লাসে ঢুকবে, যে ক্লাসটা আসলে কীভাবে তারা ইন্টারেক্টিভ করবে। তো ওইগুলো আমরা এখন ডিজিটালাইজ করতেছি, এটা জাইকা গ্রাসরুট ফান্ডে আমাদের সাথে বুয়েটও পার্টনার রয়েছে। এছাড়া আমরা USAIDর সাথে একটা বড় প্রজেক্টে কাজ করেছি, আমরা মানে UNDPর সাথে অনেক ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে। মজার বিষয় হচ্ছে বাংলাদেশে 2টি কোম্পানি শুধু গুগলের সাথে কাজ করছে, তার মধ্যে আমরা একটা। যে আপনি যে গুগলে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনি টেস্ট করেন, যেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্ক, এই যে বাংলা থেকে যে ইংলিশ করা, ইংলিশ থেকে ভয়েস দেওয়া, এই পুরো টেক্সটটা ব্যাকবোন করে দিছে গুগলকে। আচ্ছা, তো আমরা গুগলের অ্যানলিস্টেড আমরা পার্টনার ছিলাম। তো আমরা যখন আসলে, আমি একটু ব্যাকে যাই, আমি যখন এডুকেশন শুরু করি, আমি 2020 সাল পর্যন্ত আমাদের এডুকেশন আসলে ডিজিটালাইজ ফরম্যাটে ছিল, মানে ডিভিডি ফরম্যাটে ছিল। তো আমি 2016 সালে আমার মনে হলো 15 শেষে যখন আমি জাপানে পড়ি, আমার ক্লাসে আমি দেখতাম যে সবসময় টিচাররা ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানো হতো, মানে স্মার্ট বোর্ডের মাধ্যমে, যেটা ইন্টারেক্টিভ প্ল্যাট প্যানেল বলি। আমার মনে হলো যে এই ধরনের প্ল্যাট প্যানেল দিয়ে কিন্তু একসাথে অনেক স্টুডেন্ট পড়ানো যায়। আমি আপনাকে বলছিলাম একটা দিনে যে ইন্টারেক্টিভ প্ল্যাট প্যানেল দিয়ে এই মুহূর্তে কিছু কোচিং সেন্টার, কিছু টিচার আছে যারা একসাথে 50,000 স্টুডেন্ট পড়ায়। একসাথে 50,000 স্টুডেন্ট পড়ায়? জি। তো এই টেকনোলজি কিন্তু আমি বাংলাদেশে আনছি প্রথম 2016 সালে। না, গতানুগতিক যে কোচিং সেন্টার, মানে আমিও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেসব কোচিং সেন্টারে আমরা ভর্তি ছিলাম, সেই কোচিং সেন্টারগুলো কিন্তু এখন আর চলে না, মোটামুটি বন্ধের উপক্রম আছে কেউ কেউ। তো সেই জায়গায় একটা রেভুলেশন হচ্ছে যে এই যে স্মার্ট বোর্ডের মাধ্যমে টিচাররা হিউজ টাকা নাকি ইনকাম করে, একটু ধারণা দিবেন? জি ভাই, এটা একবারেই সত্যি কথা বলছেন। আমি যখন 2016 সাল থেকে এই প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে লঞ্চ করি, এবং এটা শুধু একটা সলিউশন, এটা একটা প্যাকেজ, যে এটা স্মার্ট বোর্ডের সাথে অনলাইন প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন করে একসাথে আপনি চাইলে 50,000 স্টুডেন্টকে পড়াতে পারবেন। এমন কিছু টিচার আছে যারা বছরে মানে কোচিং সিজনে, অ্যাডমিশন টেস্ট সিজনে বছরে 7 থেকে 8 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। 7-8 কোটি ইনকাম করে। আমার পরিচিত এরকম অনেক টিচার আছে যারা বছরে 5 থেকে 6 কোটি টাকা অ্যাভারেজ ইনকাম করে। একজন টিচার, এখানে 5-10 জন না, একজন টিচার। তো এই টেকনোলজিটা আমি নিয়ে আসছি। বাসায় বসে মানে এরকম একটা বাসায় বসে থেকে স্মার্ট বোর্ড দিয়ে, এবং তার একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকে, গ্রুপ করে সেখানে সে ক্লাসটা করায়। ওটা পুরোটা অনলাইনে। মজার বিষয় হচ্ছে আমি 2016 সালে এটা শুরু করি। ব্যাকবোন, আমার ব্র্যান্ডটা ব্যাকবোনের নামে, ব্যাকবোন স্মার্ট বোর্ড নামে। এবং আপনি খুশি হবেন যে বাংলাদেশে যত প্ল্যাটফর্ম আছে, এই যে 10 মিনিট স্কুল, শিক্ষো, অপার্স ক্লাসরুম, এসএস ফিউচার স্কুল, বা ফাহাদ টিউটোরিয়াল, হালকি স্ট্যান্ড, আপনার ক্লাস বেল, যত প্ল্যাটফর্ম আছে, এর 90% প্ল্যাটফর্মে আমার
আমার সলিউশন ইউজ করে। আচ্ছা, আমি শুধু বোর্ড বিক্রি করি না, আমি আসলে বোর্ডের সাথে একটা সলিউশন সেল করি এবং আমার আফটার সেল সার্ভিসের জন্য আমার প্রোডাক্টটা বাংলাদেশি মার্কেটে বর্তমানে সবচেয়ে বেশি সেলেবল। ভালো ভালো কোম্পানি আছে না, মানে গ্লোবাল কোম্পানি যারা জি। ইন্টারন্যাশনাল, তাদের থেকেও বেশি সেল আপনারটা? জি, তাদের চেয়েও বেশি ছিল এই জন্য যে আসলে আমি একবার আপনাকে বলছিলাম যে আমরা আসলে প্যাকেজ সেল করি। আমরা শুধু স্মার্টবোর্ড সেল করি না, আমরা এর সাথে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে থাকি। যেমন ধরেন মজাবুক, একটা 3D সিমুলেশন সফটওয়্যার যেখানে টিচার খুব ইন্টারেক্টিভভাবে পড়াতে পারে। এলসা, এআই ইংলিশ টিউটর, যে টিচার চাইলে যে স্টুডেন্টকে গাইড করতে পারে যে এআই টিউটরের মাধ্যমে কীভাবে সে ইংলিশ শিখতে পারে, টিউটরের মাধ্যমে, এআই এর মাধ্যমে। তো আমরা হচ্ছে কি এরকম একটা প্যাকেজ করে আমরা একটা প্যাকেজ দিয়ে টিচারের কাছে সলিউশনটা সেল করি। আচ্ছা, বাংলাদেশে স্টুডেন্টরা এখন আপনি জানেন যে অনেক হতাশার মধ্যে থাকে। আপনি প্রায় সুইজারল্যান্ড মানে ইউরোপের দেশগুলোতে ঘুরে আসলেন এই যে কয়েকদিনের মধ্যেই। আপনি বলবেন যে আমাদের ছেলে মেয়েদের জন্য আসলে সুযোগ আছে কিনা, মানে বাইরে যাওয়া, ফ্রি পড়াশোনা করা এবং অন্যান্য সুযোগের কতটা সম্ভাবনা আপনি দেখেন? আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার হচ্ছে কনফিডেন্স। একটা ছেলে মেয়ে যারা বর্তমানে আছে, এটাই সবচেয়ে বড় ল্যাকিংস এখন বর্তমানে, কনফিডেন্স নেই। তো আমার কথা হচ্ছে আগে সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে এবং গ্লোবাল অনেক অপরচুনিটি চলে আসছে ডিউ টু দ্য গ্লোবালাইজেশন। আপনার এখন মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অনেক ভাষা শিখতে পাচ্ছেন। যেমন সরকার এখন অনেক প্রায়োরিটি দিচ্ছে যে ভাষা শিখো, 3 নাম্বার ভাষা শিখো, জাপানি শিখো বা কোরিয়ান শিখো। আপনি জাপানি শিখতে পারলে কিন্তু জাপান যেতে পারতেছেন খুব ইজিলি, কোরিয়ান শিখলে কোরিয়া যেতে পারতেছেন। গ্লোবাল মার্কেট কিন্তু আমাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট, আমি তাদেরকে বলবো যে আপনারা একটা ভাষা শিখেন, আপনারা টোফেল দেন, আইএলটিএস করেন, আপনারা বাইরে ইউনিভার্সিটিতে চলে যান। প্রচুর স্কলারশিপ অফার কথা, জাপানে প্রায় 100-র উপর স্কলারশিপ রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আসলে আমরা যেটা ধরেন গভর্নমেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে যে আমাদের গভর্নমেন্ট জব লাগবেই, এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। তো আমাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের নিজের কিছু করতে হবে। যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ভলেন্টিয়ারিং এই প্রজেক্টটা শুরু করি, এডুকেশন। আজকে এই এডুকেশন দিয়ে কিন্তু আমি এখানে আসছি, এই টেবিলে এখানে আসছি। তো কিছু না কিছু করতে হবে, যেটা ফ্রি হোক বা ভলেন্টিয়ারিং হোক, যেটা হোক, শুরু করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি আপনি কিছু বলবেন? যে আমরা এখনও যেই প্রক্রিয়ায় এখানে শিক্ষাদান পাঠদান করা হয়, আমি যেভাবে শিখেছি এখনও সেইভাবেই পড়ায় ইউনিভার্সিটি। তো সেই একটা ছেলে মেয়ে মার্কেটে এসে কিন্তু তারা আসলে ভ্যালিড হয় না। তারাও যেই পরিমাণ টাকা, খুব সামান্য টাকা দিয়ে বেসরকারি চাকরি শুরু করে, সেটা আসলে মার্কেট উপযোগী একটা প্রোডাক্ট হিসেবে সে আসে না। সেই জায়গা নিয়ে কি আপনার কিছু বলার আছে? জি, আমার প্রথমত হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে, যেটা একটা লাইভে প্রোগ্রামে আসছি, যে প্রথমত হচ্ছে গভর্নমেন্টকে যে ডিজিটালাইজেশনের সাথে সাথে যে হার্ডওয়্যারের সাথে সাথে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্ট্রোডিউস করে দেওয়া। যেহেতু আমাদের একটা বড় দেশ, এখানে আসলে আপনি হিউম্যান রিসোর্স দিয়ে আপনি সব সলভ করতে পারবেন না। সো এখানে প্রয়োজনে আমাকে বিভিন্ন টাইপের এআইয়ের হেল্প নিতে হবে। যেমন এআইয়ের মাধ্যমে আমি ইংলিশ শেখাতে পারতেছি, খুব একই সাথে 5 লক্ষ স্টুডেন্টকে আমি ইংলিশ শেখাতে পারবো একটা ক্লিকে, তাই না? তো এআইয়ের মাধ্যমে এবং হচ্ছে এই ধরনের টেকনোলজির মাধ্যমে হার্ডওয়্যারের সাথে, যেমন স্মার্ট বোর্ডের যদি গভর্নমেন্ট এখন প্ল্যান করতেছে স্কুলে স্মার্ট বোর্ড দিবে, স্মার্ট বোর্ডের সাথে যদি এই ধরনের এআই টিউটর দেওয়া হয়, মজাবুক দেওয়া হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্টিগ্রেট করা হয়, তাহলে স্টুডেন্টরা, টিচাররা হচ্ছে হার্ডওয়্যারের সাথে সাথে তাদের সফট স্কিলটাও বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে, আমি জাপান থেকে একটা উদাহরণ দিতে চাচ্ছি। জাপান একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে সি তোকুতাই, সি তোকুতাই হচ্ছে গিয়ে 3টা জাপানের শিক্ষা ব্যবস্থা 3টা বিষয়ের উপরে, স্তম্ভের উপরে আসলে বসে আছে। এটা সি তোকুতাই, সি হচ্ছে গিয়ে আপনাকে এটা বলা হয় যে বেসিক্যালি যে হচ্ছে গিয়ে যে একাডেমিক নো হাউটা, যে প্রবলেম সলভিং শেখানো, তারপর হচ্ছে তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো, তার হোমওয়ার্ক চেক করে দেওয়া। এই যে আমরা হোমওয়ার্ক চেক করি 1 by 1 টিউটরিং, অ্যান্ড আমাদের দেশে কি স্কুলে এটা হচ্ছে? আসলে ক্লাস 10-এর বাচ্চাকে 1 by 1 কি টিউটরিং করা হচ্ছে না। তো সি হচ্ছে নো হাউটা নিয়ে আসা। তো আমাদের মনে হয় স্কুল লেভেলে ক্লাস 1 থেকে শুরু করে এই নো হাউটা আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া, এটা ভালো হবে, যেটা জাপানের আছে। তোকু হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে যে ধরেন মোরাল এডুকেশন। তোকু হচ্ছে মোরাল এডুকেশন, যে মোরালটাকে আমার মনে হয় আরও বেশি এমফাসাইজ করা উচিত। আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম এখন আমি দেখতেছি যে মোরাল একটা বড় অবক্ষয় হয়েছে আমাদের দেশে, একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো এই যে মোরাল এডুকেশনের মধ্যে ধরেন আপনার সিম্প্যাথি, এমপ্যাথি, অনেস্টি, বড়দেরকে সম্মান করা, তারপর হচ্ছে ধরেন আপনাকে যে সিভিক শেখানো, পাবলিক সিভিক শেখানো, এগুলোকে নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি যে তাইটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি ফিজিক্যাল হেলথ, যেটা জাপানে বাচ্চাদেরকে শেখানো ছোটোবেলা থেকে, যে তার ফিজিক্যাল হেলথটা সে কীভাবে গ্রো করবে, সে একটু লাইট
জিম করবে, হাঁটবে। তো এই বিষয়টাকে আমাদের কিভাবে আমাদের কারিকুলামের সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এটা আমাদের জি। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে। জি। আরেকটা বিষয় হচ্ছে কাইজেন নামে একটা মেথড আছে, আপনারা জানেন, যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা যে আমাদের এটাও এমফাসাইজ করতে হবে যে আমাদের একটা শিকার মনোভাব থাকতে হবে। যে আমি যখন জাপানের সাথে কাজ করি, সবচেয়ে বড় লেসন হচ্ছে আমার জাপানের সাথে কাজ করা। আমি আমার টিমকে বলি, অনেক জাপানে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে, তাই আমি বলি যে ভাই এটা তুমি শিখো। কারণ হচ্ছে গিয়ে এটা একটা ভালো সুযোগ জাপানিদের শেখানো। জাপান খুবই খুঁতখুঁতে এবং খুবই মানে অনেক পেন দেয় কিন্তু ওদের সাথে কাজ করলে। আমি তো জাপানের সাথে কাজ করি, প্রচুর পেন দেয়, কিন্তু এটা একটা বড় জিনিস হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, যেটা কাইজেন মেথডটা, এটা আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি এটা আমরা আমাদের ওয়ার্কলোড বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বা শিক্ষা ব্যবস্থা কারিকুলামের সাথে যদি আমরা এটা ইমপ্রুভ করতে পারি, এটাকে আমরা শিখাতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। অনেক ধন্যবাদ মাহিন মতিন, আপনি এগিয়ে যান, সাথে সাথে আমাদের দেশকেও এগিয়ে নেন ঠিক এইভাবে। দর্শক, আজকে গ্লোবাল বাংলাদেশের যিনি অতিথি ছিলেন তাকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।